বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ এক আলোচনা সভার আয়োজন করেছিল। সেখানে অন্যতম বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিডিপির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার ভাষণে উঠে আসে অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্মের নানা দিক, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য এই অনুষ্ঠানে বলেছেন অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় এসেছে, তাদের এখন এক্সিট পলিসি নিয়ে চিন্তা করা উচিত। আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন এমন অভিযোগ মেজর সাদিক নামে একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এমনকি খুবই বিপদের একটা কথা, রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ হেফাজতে সেনা কর্মকর্তা, অর্থাৎ একজন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরিষ্কার যে রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ। আওয়ামী লীগ ঢাকাতে, বিশেষ করে ঢাকাতে জঙ্গি ট্রেনিং করছে, আওয়ামী লীগের কর্মীদের ট্রেনিং করানো হচ্ছে, এর সঙ্গে একজন মেজর জড়িত, এরকম খবরে ছয়লাভ হয়ে গেছে মিডিয়া, বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যম, বিভিন্নভাবে আলোচিত এবং সমালোচিত গণমাধ্যম আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন এমন অভিযোগ মেজর সাদিক নামে একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এমনকি এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়, যা নিয়ে এবার কথা বলেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও গোপনে দলটির কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন একজন সেনা কর্মকর্তা। এমন অভিযোগ মেজর সাদিক নামে একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে, যা সামাজিক মাধ্যম সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে এবার মেজর সাদিককে হেফাজতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 31 জুলাই ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। সেনা হেফাজতে নেয়ার পর মেজর সাদিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। মেজর সাদিকের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা জানান, আমাদের নজরে এসছে, যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে, এর বেশি এই মুহূর্তে বলা আমার মনে হয় সমীচীন হবে না। এ সময় পার্বত্য চট্টগ্রামে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়েও কথা বলেন এই সেনা কর্মকর্তা। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে এবং কেএনএফ আধিপত্য বিস্তার করছে। সেনাবাহিনী সেখানে পারছে কি পারছে না। প্রথম কথা হলো যে পার্বত্য চট্টগ্রামে রিজিওনাল পলিটিক্যাল পার্টি যাদেরকে আমরা বলি, ইউপিডিএফ, জেএসএস, এ ধরনের যেই দলগুলো আছে, সবসময় আমরা দেখেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে, অপহরণকে কেন্দ্র করে তারা সবসময় তাদের আধিপত্যটাকে বজায় রাখতে চায়, তাদের আধিপত্যের জায়গাটা বিস্তার করতে চায় এবং সেটা করতে গিয়েই বিভিন্ন সময় মারামারি, হানাহানি হয়, গোলাগুলি হয়। আমরা যেটা দেখছি সেটি তারই একটি অংশ, নতুন কিছু নয়। বাট অবশ্যই সেনাবাহিনী এ ব্যাপারে কাজ করছে এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে যাতে করে এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। একটা জিনিস জানার বিষয় যে সেনাবাহিনী একাই কিন্তু পার্বত্য চট্টগ্রাম স্টেক হোল্ডার নয়। বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই এটার অংশ। সবাই যদি সমন্বিতভাবে কাজ করে, আমি নিশ্চিত যে এটাকে আরও কমফোর্টেবল জায়গায় নিয়ে যাওয়া সম্ভব এবং সেটা অবশ্যই প্রয়োজন। আরাকান আর্মি এখন এমন একটা অবস্থায় আছে, তাদের সঙ্গে কেএনএফের যোগসূত্র সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তারা মোটামুটি একই গোত্রীয় মানুষ এবং একই ধরনের মানসিকতা নিয়েই তারা কাজ করছে। তো সেক্ষেত্রে কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায়,
এটাতে আমি অবাক হব না। এছাড়া গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে বলা হয়, গোপালগঞ্জের ঘটনা দুঃখজনক, তবে সে প্রেক্ষাপটে সেনাবাহিনী জীবন রক্ষার জন্যই হস্তক্ষেপ করেছে, কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নয়। কোনো দলকে নয়, কোনো ব্যক্তিকে নয়, বরঞ্চ যাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল আমরা সেটা বিবেচনা করেই তাদেরকে উদ্ধার করেছিলাম। খুবই বিপদের একটা কথা, রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ হেফাজতে সেনা কর্মকর্তা, অর্থাৎ একজন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরিষ্কার যে রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, সেটা কি কার্যক্রম নিষিদ্ধ হওয়া বলার অপেক্ষা রাখে না। এটা আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কি প্রশিক্ষণ দিচ্ছিল, কি এমন প্রশিক্ষণ দিয়ে কি গেরিলা যুদ্ধ করবে, গেরিলা ট্রেনিং দিচ্ছিল, দেশ উল্টায় দেবে? এটা কিছুটা অবাস্তব হলেও হইতে পারে। এখন নানা নাশকতা তো চালা একটা অস্থিরতা তৈরি করতে পারে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া একটি রাজনৈতিক দলের কর্মীদের গোপন প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আলোচনায় আসা সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। এই তথ্য জানিয়েছেন সেনা সদর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা আজ বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে। এতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা মেজর সাদিক নামের ওই কর্মকর্তার নাম উল্লেখ করে বলেন, ওই কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন, এটা ঠিক কিনা? জবাবে ব্রিগেডিয়ার জেনারেল বলেন, মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে, তদন্ত শুরু হয়েছে, তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এটি একটি স্পর্শকাতর বিষয়, তাই তদন্তাধীন অবস্থায় এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না। এই সময় পার্বত্য চট্টগ্রামের পিডিএফ এবং অন্যান্য গোষ্ঠীর তৎপরতা সম্পর্কে কথা বলা হয়, কিন্তু এটা খুব অবাক ব্যাপার। আওয়ামী লীগ তাহলে নানাভাবে সংগঠিত হচ্ছে, তারা সামরিক প্রশিক্ষণ নিচ্ছে, বোঝাই যাচ্ছে একজন সেনাবাহিনীর তত্ত্বাবধানে কী নেবে, নাশকতা। এবং এই কর্মকর্তা কি আসলে এতই রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ যে সেনাবাহিনী তো আমরা মনে করি যে সব দল মতের ঊর্ধ্বে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেখানে কর্মরত থেকে এই বিএনপি আওয়ামী লীগের পেছনে জড়ায় যাওয়া, এখানে তার বিএনপি না, এখানে আওয়ামী লীগ, এবং পরিষ্কারভাবে বলছে, কিন্তু ভয়ঙ্কর বিপদের কথা। এইভাবে যদি মানসিকতাটা তাদের মধ্যে ডেভেলপ করে, এবং জানি না সেনাবাহিনীতে আরও কেউ আছে কিনা, কিন্তু এই ভদ্রলোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার স্ত্রী সহ বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, যেহেতু তদন্তাধীন বিষয়ে বলা যাবে না, কিন্তু যতটুকু আভাস এই কর্মকর্তা দিলেন তাতে তো খুবই উদ্বেগজনক বিষয়। এই লাইনে যদি আওয়ামী লীগ ধাবিত হয়, যদি তারা মনে করে যে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ নিয়ে ক্ষমতা উল্টায় দেবে, এটা অতীতে কখনো হয় না। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবেই সে সংগঠিত হবে, গণতান্ত্রিকভাবেই তাকে আগাইতে হবে, যেমন বিএনপি জামাত আগাইছে, সেইভাবেই তাদেরকে অপেক্ষা করতে হবে, এবং জনগণের মধ্যে তাদের প্রভাব যত বাড়বে তত বেশি তারা সরকারের উপর চাপ তৈরি করতে পারবে, কিন্তু সেটা অবশ্যই অস্ত্র শস্ত্র দিয়ে সেটা না। আর এই পথ যদি বেছে নেয় তাহলে আওয়ামী লীগের কপালে আরও খারাপই আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আওয়ামী লীগ ঢাকাতে, বিশেষ করে ঢাকাতে জঙ্গি ট্রেনিং করছে, আওয়ামী লীগের কর্মীদের ট্রেনিং করানো হচ্ছে, এর সঙ্গে একজন মেজর জড়িত, এরকম খবরে ছয়লাভ হয়ে গেছে মিডিয়া, বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যম, বিভিন্নভাবে আলোচিত এবং সমালোচিত গণমাধ্যম আমার দেশ। মাঝখানে আওয়ামী লীগ সরকারের আমলে যে পত্রিকাটাকে বন্ধ করে রাখা হয়েছিল, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, তিনি বিএনপির বুদ্ধিজীবী, বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিতি ছিল তার। প্রফেসর ইউনূসের সরকার আসার পরে বিএনপির লোকজনও তাকে ডিজোন করতে শুরু করে। দেখা যায় যে বিএনপির বিরোধী যারা রয়েছে এই মুহূর্তে রাজনীতিতে, তাদের বিভিন্ন পারপাস সার্ভ করার অভিযোগও তার বিরুদ্ধে অনেকে করার চেষ্টা করেন। সেই আমার দেশে যে রিপোর্ট, সেই আমার দেশের রিপোর্টটা রীতিমতো ভাইরাল হয়েছে, এবং আমার দেশের দাবি যে তাদের রিপোর্টের ভিত্তিতেই পুলিশের রেড অ্যালার্ট জারির ঘটনাটা ঘটেছে। আওয়ামী লীগ কি তাহলে সত্যি জঙ্গি ট্রেনিং নিচ্ছে? আওয়ামী লীগ জঙ্গি ট্রেনিং কেন নিবে সেটাও একটা বড় বিষয়। আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন যে জঙ্গি ট্রেনিং নিবে, অনেক কিছুই হতে পারে, কারণ রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে তো আসলে শেষ বলে কিছু নেই, অনেক কিছু হতেই পারে। কিন্তু আমার দেশ যে সকল সোর্স থেকে তথ্যগুলো বলছে, সেই সকল সোর্সগুলো কতটা অথেন্টিক, কতটা গ্রহণযোগ্য, কিংবা আওয়ামী লীগের এই ধরনের ট্রেনিং নেওয়ার বাস্তবতা কতটা, সেটা একটু আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আওয়ামী লীগ ট্রেনিং নিচ্ছে, জঙ্গি ট্রেনিং নিচ্ছে। তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে ঢাকার একাধিক কনভেনশন হলে। সেই ট্রেনিংয়ের ঘটনাটা ঘটেছে ভাটারা থানা এলাকা এবং বসুন্ধরা আবাসিক এলাকায় এই ধরনের ট্রেনিং কার্যক্রম চলছে। এই খবরটা আমার দেশ সামনে এনেছে এবং আমার দেশ দাবি করছে যে এই ট্রেনিংটা করাচ্ছে একজন মেজর, সেনাবাহিনীর কর্মরত একজন মেজর। সেনাবাহিনীর কর্মরত মেজর এই ধরনের কাজ করছে এবং তাকে আইনি হেফাজতে নেওয়া হয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে, এরকম তথ্যও তারা দিচ্ছে। কিন্তু আইএসপিআর কিংবা আর্মি থেকে এই ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি, ব্যাপারটা খোলাসা করেনি এবং আমার দেশও আইএসপিআর কিংবা আর্মির সোর্সে কথা বলতে পারেনি। তাহলে সোর্সটা কি? একজন মেজর যদি আটক হয়, একজন মেজরকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে, চলমান যিনি চাকরি করছেন, তাহলে তো সেটা বড় ঘটনা। তাহলে তো সেটা আর্মির একটা ক্লিয়ারেন্সের ব্যাপার রয়েছে, আইএসপিআর থেকে ব্যাপারটা পরিষ্কার করার ব্যাপার রয়েছে। আবার একজন মেজরকে, মানে চাকরিরত একজন মেজরকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে কিনা কিংবা পারে কিনা, সেই ব্যাপারেও একটা প্রশ্ন তো থেকেই যায়। আর সেটা যদি না পারে, তাহলে আর্মির পক্ষ থেকেই এটা করা হয়েছে কিনা, যদি করা হয়ে থাকে তাহলে আইএসপিআর কেন পরিষ্কার করলো না? আইএসপিআরের সেই পরিষ্কার কনসার্ন ছাড়া আমার দেশ এই ধরনের সেন্সিটিভ খবর কেন দিল? প্রশ্নগুলো আসবে। তারা বলার চেষ্টা করছে ঢাকার বসুন্ধরার একটা কনভেনশন হলে, দুইটা কনভেনশন হলের কথা বলছে, বসুন্ধরা কনভেনশন হল এবং আরেকটা কনভেনশন হলের কথা বলছে তারা, যেখানে 400 আওয়ামী কর্মীদের ট্রেনিংয়ের কর্মকাণ্ড হয়েছে গত কয়েকদিনে। সেখানে ভালো ভালো খাবার দাবারের ঘটনা ঘটেছে, কিভাবে তারা বিভিন্ন অ্যাক্টিভিজম করবে অনলাইনে অফলাইনে, এবং শেখ হাসিনার ডাক আসলে কিভাবে সাড়া দেবে। বিমানবন্দর এবং শাহবাগ কয়েক লক্ষ লোকের অ্যারেঞ্জমেন্ট করে সেগুলো ব্লক করে দিয়ে সরকার পতনের একটা আন্দোলনের দিকে যাবে, এই ট্রেনিংগুলো নাকি হয়েছে। আবার সেখানে বলা হচ্ছে জঙ্গি ট্রেনিং। তো জঙ্গি ট্রেনিং কি একটা কনভেনশন হলে সম্ভব? জঙ্গি ট্রেনিং কিংবা সশস্ত্র ট্রেনিংয়ের ব্যাপার যদি থাকে, তাহলে সেটা একটা খোলা মাঠ হতে হবে, কিংবা বন জঙ্গল হতে হবে, একটা গহীন অরণ্য হতে হবে, যেখানে লোকালয়ের থেকে যে জায়গাটা অনেক দূরে, নিভৃত একটা জায়গা, যেখানে খুবই সংগোপনে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠন যে কাজগুলো করে, একটা জঙ্গল খুঁজে নেয়, একটা গহীন অরণ্য খুঁজে নেয়, নিভৃত একটা জায়গা খুঁজে নেয়, সেরকম জায়গায় তাদের ট্রেনিংয়ের কাজগুলো হয়। কিন্তু একটা কনভেনশন হলে জঙ্গি ট্রেনিং কতটা বাস্তবসম্মত, সেটা একটা বড় বিষয়। আবার যদি জঙ্গি ট্রেনিংয়ের বিষয়টা বাদ দিই, যদি সাধারণ 400 লোকের আয়োজন করে যদি সাধারণ একটা ট্রেনিং হয়, যে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা, বিভিন্ন ধরনের কিছু শেখানো হলো, অনলাইন অফলাইন, কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে অর্গানাইজ করতে হবে, কিভাবে অনলাইনে কার্যক্রম চালাতে হবে, কিভাবে সেফলি বিভিন্ন অ্যাপস ইউজ করতে হবে, এই প্রশিক্ষণগুলো হতেই পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই ধরনের প্রশিক্ষণ হলো, অথচ সেই প্রশিক্ষণের সময় গোয়েন্দা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টের পেল না। এটা কি বিশ্বাসযোগ্য কিংবা এটা কতটুকু বিশ্বাসযোগ্য? আমার দেশ দাবি করছে গত 28 জুলাই তারা একটি নিউজ করেছিল, যেখানে সারা দেশে আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ হচ্ছে, গেরিলা প্রশিক্ষণ হচ্ছে, এবং তারা প্রস্তুতি নিচ্ছে 5 আগস্ট এবং 8 আগস্টকে কেন্দ্র করে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে এবং ঢাকা দখল করবে, সরকার পতনের একটা পরিবেশ তৈরি করবে, এরকম আভাস আমার দেশ দিচ্ছিল। পরবর্তীতে গতকালকে আবারও এই আরেকটা রিপোর্ট করে আমার দেশ, এবং সেই রিপোর্টে তারা দাবি করে যে তাদের 28 তারিখের রিপোর্টের ভিত্তিতেই মূলত পুলিশ রেড অ্যালার্ট জারির বিষয়টি সামনে এনেছিল। এবার বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ এক আলোচনা সভার আয়োজন করেছিল। সেখানে অন্যতম বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিডিপির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার ভাষণে উঠে আসে অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্মের নানা দিক, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য এই অনুষ্ঠানে বলেছেন, অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় এসেছে, তাদের এখন এক্সিট পলিসি নিয়ে চিন্তা করা উচিত। এই সরকার কি পদ্ধতিতে যাবে সেটা এখন পরিষ্কার করা জরুরি। তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে। ওয়াকিবহুল মহল মনে করছে, দেবপ্রিয় ভট্টাচার্যের মতো অর্থনীতিবিদ যখন প্রকাশ্যেই সরকারের সমালোচনা করছেন বা এই সরকারকে সরে যাওয়ার কথা বলছেন, তখন বিষয়টি গুরুতর। যেমন দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সরকার যত দিন ক্ষমতায় থাকবে, সংকট ততই গভীর হবে। প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকার আপনারা লক্ষ্য করে দেখেন, তারা কিন্তু এর আগের যে 3টে গেছে, তাদের প্রত্যেকের একটা নিষ্ক্রমণ পথ ছিল, এক্সিট পলিসি যেটাকে বলে। আপনি লক্ষ্য করে দেখেন, যখন প্রথম এর আগেও যখন হয়েছে, এরশাদ সাহেব যখন এসছেন, এবং অথবা আপনি যদি জিয়া রহমান সাহেব যখন দায়িত্ব নিয়েছেন, তারপরে দেখেন ওনার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে,
পঞ্চম সংশোধনী বা অন্যান্য বিষয় এগুলিকে বৈধতার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। আপনার পার্লামেন্ট কাজ করেছে ওনার পক্ষে। এরশাদ সাহেব ওনার জাতীয় পার্টি দিয়ে দল বানিয়ে ওনার যে সমস্ত অষ্টম সংশোধনী পর্যন্ত অন্যান্য বিষয় ছিল এটাকে উনি বৈধতা দিতে পেরেছেন। আপনি 1/11 সরকারের দিকে তাকিয়ে দেখেন, যেই সরকারটি এসেছিল সেই সরকারটি মানে যেই পার্লামেন্টে হয়েছিল সেটা কিন্তু ওই ফখরুদ্দিন সাহেবের সরকারের অনুগমনে হয়েছিল, সেহেতু ওনাদের বৈধতার ক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হয়নি। বর্তমান সরকার যে যাবেন তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কি না এই বিষয় কিন্তু এখনও সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। সেহেতু যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে, এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। এবং একই রকমভাবে এটাকে যেটা করলে ডিউটি কমপ্লিশনের রিপোর্ট দেওয়ার সময় হয়ে গেছে, অর্থাৎ ওনারা এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে, অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেটা ওনাদের এখন বলার সময় এসেছে, কোনো একটা জাতির উদ্দেশ্যে ভাষণের ভিতর দিয়ে। উল্লেখযোগ্য দিক হলো ওই সেমিনারে অন্তর্বর্তী সরকারের কার্যকাল, সফলতা এবং ব্যর্থতা নিয়ে একটি গবেষণা প্রতিবেদন তুলে ধরেছিল ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। তাতে দাবি করা হয়েছে বিশ্বের 26টি দেশে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা কায়েম হয়েছিল, যার মধ্যে 16টি দেশে খুব স্বল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করেছিল। ওই দেশগুলিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দ্রুত সংস্কার কার্যকর করা সম্ভব হয়েছে, কিন্তু বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাকি 10 দেশের মতো নির্বাচনের ধার ধারছে না। তারা আরো দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছে। উল্লেখযোগ্য বিষয় হলো গত বছর 5ই আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরবর্তী কয়েক মাস মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল, কিন্তু নির্বাচন নিয়ে টালবাহানা এবং দেশের দীর্ঘস্থায়ী অরাজক পরিস্থিতি তাদের বিরুদ্ধে জনরোষ তৈরি করছিল। এর মধ্যে যুক্ত হয় বেকারত্বের হার বৃদ্ধি, শিল্পের হার কমে যাওয়া, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া এবং ব্যাপক চাঁদাবাজির অভিযোগ। সব মিলিয়ে মোহাম্মদ ইউনূস এবং তার দোসররা এখন খলনায়কের ভূমিকায় চলে এসেছেন। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সরে যাওয়ার পরামর্শই দিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ আয়োজিত সেমিনারে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। তার দাবি, পিআর পদ্ধতি ভালো হলেও এখন তার সময় উপযোগী নয়। আসলে জামায়াত এবং এনসিপি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির দাবি করছে। এর অর্থ প্রথমে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন। অন্যদিকে বিএনপি প্রচলিত সরাসরি নির্বাচন পদ্ধতির পক্ষে অনড় অবস্থানে রয়েছে। ওই সেমিনারে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বাংলাদেশে আগের যে 3টি তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের প্রত্যেকেই একটি নিষ্ক্রমণ পথ বা এক্সিট পলিসি ছিল। জিয়াউর রহমান যখন দায়িত্ব নিয়েছিলেন তখন ওনার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, ফলে সংসদও কাজ করেছিল জিয়াউর রহমানের পক্ষে। অপরদিকে হুইসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির মাধ্যমে সংবিধানের 8ম সংশোধনী পর্যন্ত যে সমস্ত বিষয় ছিল সেগুলিকেও তিনি সাংবিধানিক বৈধতা দিতে পেরেছিলেন। কিন্তু বর্তমান সরকার যে কাজকর্মগুলো করেছে, আগামী সরকার সেগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে বলেই অভিমত ব্যক্ত করেছেন বেশিরভাগ বিশ্লেষকরা। এই প্রসঙ্গে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য দাবি করেন, শুধু নির্বাচনী তারিখ নিয়ে আমরা যে চিন্তিত সেটা নয়, কি কি আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে আমরা নিয়ে এসেছিলাম সেটা সমাপনের ক্ষেত্রে কি কি করে যাচ্ছেন ইউনূস সরকার সেটাও একটি বিষয়। আগামী সরকারের জন্য কি কি রেখে যাচ্ছেন তিনি সেটা নিয়ে একটি স্বচ্ছ বক্তব্য দিতে হবে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে। তার মতে একটা এক্সিট টাস্ক রিপোর্ট করার সময় এসে গেছে, সেটা না হলে তার সামনে যে সমূহ বিপদ এটাও বুঝিয়ে দেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।